আসসালামু আলাইকুম। সজীব ক্রিয়েটিভ স্টুডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমার আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে ক্যানাডায় কেন মাইগ্রেট করবেন? ক্যানাডা নিয়ে আমাদের অনেক ধরনের জল্পনা-কল্পনা রয়েছে, অনেক ধরনের দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। এবং অনেকেই চিন্তা করেন যে ক্যানাডা মাইগ্রেশন করাটা কি আমাদের জন্য সত্যিকারে ভালো হবে? এবং এ নিয়ে ধরেন অনেক সোশ্যাল মিডিয়াতে আমাদের যেমন অনেক মাইগ্রেশন নিয়ে অনেক ভিডিও রয়েছে, তেমনি অনেক ধরনের ইমিগ্রেশন কনসালটেন্ট তারা বিভিন্ন ধরনের সেমিনার, সিম্পোজিয়াম এর মাধ্যমে কানাডার যে ভালো দিকগুলো এবং কি চ্যালেঞ্জের দিকগুলো সেগুলোকে আমাদের তুলে ধরা হয়েছে। সো তারপরেও যারা ধরেন ইমিগ্রেশন প্রত্যাশী বা অনেকেই কানাডার জন্য চিন্তাভাবনা করছেন, তাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্বই থাকেই। কারণ আমরা আমাদের কানাডার সম্বন্ধে বিভিন্ন ধরনের আ যেমন ভালো কথাও শুনে থাকি, তেমনি নেতিবাচক কথাও আমরা শুনে থাকি। যেমন কানাডার একটা বড় সমস্যা হচ্ছে এখানে ওয়েদারের একটা বড় একটা প্রবলেম রয়েছে। অনেক সময় কাজের অসুবিধা, আবাসনের সমস্যা। এই যে সবকিছু মিলে অনেকের মধ্যে একটা দ্বিধা-দ্বন্দ্ব থাকে যে কানাডা মাইগ্রেশন করাটাকে আমাদের জন্য সত্যিকারে সঠিক সিদ্ধান্ত হবে অথবা এটা মাইগ্রেশন করাটা আমাদের জন্য সঠিক সিদ্ধান্ত হবে না। তো এটা নিয়েই আরকি আমার মূলত আলোচনা পর্বটি। আমি একটু ভিন্নভাবে আলোচনা করার জন্য চেষ্টা করব। যাতে আপনাদের যেই মনের যে প্রসারতাটা, যারা কানাডার জন্য চিন্তাভাবনা করছেন বা কানাডাতে বসবাস করছেন বা স্বল্প সময়ের জন্য কানাডায় এসেছেন, তাদের চিন্তার প্রসারকে প্রসারিত করার জন্যই আমার এই আলোচনা পর্বটি। তাই দর্শকদের বলব আমার আলোচনা পর্বটি ভালোভাবে একটু মনোযোগ দিয়ে শোনার জন্য, যাতে আপনাদের যে চিন্তার প্রসারতা এবং কানাডা নিয়ে যে দ্বিধাদ্বন্দ্ব, সেটার মাধ্যমে আপনারা একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, সেটার ব্যাপারে আমার আলোচনা পর্বটি হয়তোবা হেল্প করবে। এবং আমি দর্শকদের প্রতি আবার অনুরোধ, আপনারা যদি আমার আলোচনা পর্বটি ভালো থাকে, তাহলে যাতে এ এ বেশি করে শেয়ার করেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আপনাদের এই সহযোগিতার মাধ্যমেই আমরা নতুন ভিডিও তৈরি করার ব্যাপারে আমার উৎসাহ যোগাবে এবং এভাবে আমি আস্তে, আস্তে আপনাদের মাঝে গড়তে থাকব। সো লেটস স্টার্ট আমাদের যেই মূল আলোচনা পর্বটি, সেটার বিষয়ে আমি এখন আলোকপাত করতে যাচ্ছি। প্রথমেই অনেকের প্রশ্ন যে কানাডাটা এই যে আমি যে কথাটা বললাম যে কানাডা আসাটা আমাদের জন্য কেন ফলপ্রসূ হবে, কেন আমাদের জন্য ভালো হবে বা কেন আমাদের জন্য খারাপ হবে? তো আমি এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আমি যদি আপনাদের একটু অন্যভাবে বিশ্লেষণ করি। ১ম এ আমি যদি কানাডার ভৌগোলিক চিত্রটাকে আপনাদের মাঝে তুলে ধরি যে কানাডা কেমন দেশ? হ্যাঁ, কানাডা একটা শীতপ্রধান দেশ এবং আপনারা যদি জিওগ্রাফিক লোকেশন এভাবে চিন্তা করেন, কানাডা নর্থ আমেরিকায় অবস্থিত এবং সেটা খুব আমেরিকার পাশের একটা দেশ। এবং কানাডা হচ্ছে ওয়ার্ল্ড এর 2nd লার্জেস্ট কান্ট্রি। এবং তার পপুলেশন সাইজ অ্যাকর্ডিং টু যদি আপনার টোটাল এরিয়া দেখেন, পপুলেশন সাইজ কিন্তু কানাডার খুব কম। অ্যাকর্ডিং টু 2023 সেন্সাসে যেটা বলা হয়, কানাডায় এখন 40 মিলিয়ন পপুলেশন। এটা একটা কিন্তু আমাদের যে ইমিগ্রেশন এর কথা যারা চিন্তা করছেন, কেন আপনি ইমিগ্রেশন এর কথা চিন্তা করতেছেন? আপনি ধরেন বাংলাদেশ এটা হচ্ছে ওভার পপুলেটেড কান্ট্রি। আমাদের যে নাগরিক যে সুবিধা বা আপনারা চিন্তা করেন যে আমার ফিউচার জেনারেশন এর কি হবে? আমাদের এনাফ ল্যান্ড নাই বা আমাদের যে একটা ঘনবসতিপূর্ণ শহরে এই যে প্রচুর পরিমাণ কনজেস্টেড লাইফ, এই কথা যদি চিন্তা করেন, কানাডার একটা বড় একটা ধরনের অপরচুনিটি। কারণ এটা অনেক বড় দেশ। আপনার জেনারেশন টু জেনারেশন আপনাদের এই যে জাগার যে স্বল্পতা, যে চিন্তা করছেন বা এই যে অপরচুনিটির কথা চিন্তা করছেন, সেটা একটা বড় ভালো একটা আ দিক কানাডার মধ্যে রয়েছে। কারণ এখনো কানাডার টোটাল যে পপুলেশন রয়েছে অ্যারাউন্ড 40 মিলিয়ন। কানাডা অ্যাকচুয়ালি কানাডা চালাতে প্রায় ২০ থেকে ৩০ কোটি লোক থাকবে। এই অপরচুনিটি গুলো ক্রিয়েট হবে। দিস ইস আপনার যদি লং টার্ম এর কথা চিন্তা করেন। কানাডা যেহেতু তার ভাস্ট কান্ট্রি, ভাস্ট ল্যান্ড মাস, এটা একটা তার ফিউচার জেনারেশন কে একটা সিকিউরিটি দেওয়ার জন্য, তাদের বসবাসের যে জায়গাটা, আবাসস্থল সেটার জন্য কানাডা একটা ভালো অবস্থা। তারপরে ২য় যদি আমি অন্য কথা চিন্তা করি যে আজকাল যে এই আমাদের যে এত ধরনের যে যুদ্ধ আমরা দেখতেছি, কেন এই যুদ্ধগুলো হচ্ছে? এই যুদ্ধগুলোর একটা বড় কারণ হচ্ছে আমাদের ন্যাচারাল রিসোর্সেস। যে দেশের ন্যাচারাল রিসোর্স টা বেশি, সেই দেশের
অপরচুনিটিটা, ইকোনমিক অপরচুনিটি লং টার্মে তাদের সাস্টেইনেবিলিটিটা অনেক হাই। এবং এদিক দিয়ে কানাডা কিন্তু একটা ভেরি ইম্পোর্টেন্ট কান্ট্রি। কানাডার মধ্যে প্রচুর রিসোর্স রয়েছে এবং এখনো অনেক কিছু রিসোর্স গুলো আনএক্সপ্লয়েটেড অবস্থায় রয়েছে। যেমন আপনি যদি ভালো করে চিন্তা করেন, কানাডা প্রচুর পরিমাণে গোল্ড মাইন রয়েছে, কানাডা পটাশ রয়েছে, কোল রয়েছে এবং এছাড়া রয়েছে অয়েল অ্যান্ড গ্যাসের বিশাল রিজার্ভ। এছাড়া কানাডা হেভি মেটালস গুলো রয়েছে যেটা এখনকার যুগে যে আমরা যে ইলেকট্রিক্যাল যে কথা বলি যে লিথিয়াম, তারপরে কোবাল্ট এবং বিভিন্ন ধরনের টাইটেনিয়াম, এই যে মেটাল রিসোর্সেস রয়েছে, এইটা প্রচুর পরিমাণে এখন পর্যন্ত কানাডায় আ রিজার্ভ রয়েছে। এছাড়া রয়েছে কানাডা বিপুল পরিমাণে ফরেস্ট রিসোর্সেস এবং এর সাথে রয়েছে কানাডা হাইড্রো ইলেকট্রিসিটি, ব্লু ইকোনমি, যেটা আপনি যদি লং টার্ম এর আপনি জেনারেশন ওয়াইজ যদি আপনি চিন্তা করেন যে আমার 2nd জেনারেশন, 3rd জেনারেশন তাদের সাস্টেইনেবিলিটি কি হবে? আমি যেটা মাইগ্রেট করলাম। হ্যাঁ, আপনি অবশ্যই ১ম মাইগ্রেশনটা অনেক কঠিন হয় ১ম জেনারেশনের জন্য। কিন্তু আপনি যদি ফিউচার জেনারেশনের কথা চিন্তা করেন, তাহলে কানাডার যে রিসোর্স গুলো আছে, এই রিসোর্স গুলো অপরচুনিটি অনেক হাই। অনেক একটা বড় অপরচুনিটি ক্রিয়েট করবে। এবং এই অপরচুনিটির জন্যই কিন্তু কানাডায় আজকাল যে কানাডা-আমেরিকার যে দ্বন্দ্বটা, এই যে কেন ট্রাম্প বলতেছে যে আপনার কানাডাকে তারা 51st স্টেট হিসাবে দেখতে চায়। এর কারণটা কিন্তু কানাডিয়ানকে যারা ভালোবাসে এটা না। বিষয়টা হচ্ছে কানাডার ন্যাচারাল রিসোর্সেস। দ্যাট ইস দ্য মেজর ইম্পোর্টেন্ট স্কিল। তো এটা যদি আপনি চিন্তা করেন যে এই যে কানাডা মাইগ্রেশন হচ্ছে, আমি যদি লং টার্ম এর আপনি জেনারেশন ওয়াইজ এর যে সিকিউরিটির পাথটা চিন্তা করেন, সেখানে এই কানাডার ন্যাচারাল রিসোর্সটা একটা বড় ভূমিকা পালন করবে। এছাড়া আরেকটা যে জিনিসটা, সেটা যদি অন্য কোনো দেশের সাথে আমি যদি তুলনা করি, যে কানাডার যেই আপনার অ্যা যে আমরা যদি ইউরোপিয়ান পপুলেশন এর সাইজের সাথে তুলনা করি, যে ইউরোপিয়ান যে মাইগ্রেশন এর যে সমস্যা, সেখানে হচ্ছে ডাইভার্সিফাইড পপুলেশন কিন্তু খুব কম। তো তারা কিন্তু যে আপনি যে মাইগ্রেশন গুলোকে তারা যেহেতু আমাদের এশিয়ান বেস মাইগ্রেশন গুলোকে সাধারণত মেনে নিতে পারে না। কারণ তাদের যেই ডাইভার্সিফাই পপুলেশনটা এগুলো সাধারণত তাদের সোসাইটিতে অ্যাকসেপ্টেন্স টা কম। কিন্তু কানাডা কিন্তু এই ডাইভার্সিফাইড পপুলেশন বিকজ ইটস এ ইমিগ্রেন্ট কান্ট্রি। সো এই ডাইভার্সিফাইড পপুলেশন এর জন্য এর অ্যাকসেপ্টেন্স টা অনেক বেশি। এবং আপনারা যদি জানবেন যে কানাডাতে সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে, যদি অ্যাজ এ বাংলাদেশী হিসাবে আমি চিন্তা করি এবং যেহেতু বাংলাদেশের মেজরিটি অফ দ্য পপুলেশন হচ্ছে অ্যা মুসলিম, সেই হিসাবে কানাডার কিন্তু মুসলিম পপুলেশন ইস গ্রোইং। অ্যান্ড নাও যে কানাডার যে ওভারঅল টোটাল পপুলেশন সাইজ এর 5% হচ্ছে অ্যা যারা আপনার রিলিজিয়াস হিসাবে তাদেরকে মুসলিম হিসেবে আইডেন্টিফাইড করে। আর আপনি যদি আরো যদি কনডেন্স হিসেবে চিন্তা করেন, অন্টারিও এবং কুইবেক সেই জায়গার প্রভিন্সের যে পপুলেশন যেখানে মেজরিটি অফ দ্য পপুলেশন সাইজ হচ্ছে কানাডা, সেখানে প্রায় 10% পপুলেশন হচ্ছে আপনার মুসলিম। সো দিস ইজ আ ভেরি বিগ বেনিফিট যে আপনি যে একটা কান্ট্রিতে মুভ করতেছেন যেখানে আপনার এর যে রিলিজিয়াস হিসাবে এর অ্যাকসেপ্টেবিলিটিটা অনেক হাই। তাছাড়া আপনি যদি আমাদের যে কানাডার যে এ এ ডাইভার্সিফাই কথা চিন্তা করেন, সেই ডাইভার্সিফাই এর যে একটা বড় জিনিস হচ্ছে, সেটা হচ্ছে আপনি যে এই যে সাউথ ইস্ট পপুলেশনটা, যেটা আমরা বলছি ইন্ডিয়ান, বাংলাদেশী, পাকিস্তানি এবং শ্রীলঙ্কান। এই যে সাউথ ইস্ট এশিয়া রিজনের পপুলেশন, তা কিন্তু টোটাল এশিয়ান যে পপুলেশন এটার অর্ধেক। তো এখানে আপনার যে কালচার, আপনার খাওয়া-দাওয়া, আপনার পোশাক-আশাক, এটার কিন্তু মানে আপনাকে এটা খুব একটা unknown জায়গা লাগবে না। সো অ্যাডাপ্টিবিলিটি টা আপনার জন্য অনেক ইজি। কারণ আপনি এই ধরনের প্রচুর পপুলেশন পাবেন। প্রচুর কাছাকাছি সেইম ধরনের পোশাক, রীতিনীতি, খাওয়া-দাওয়া, এটার একটা খুব ইজি। এটা কিন্তু সব দেশের মধ্যে এই জিনিসটা নেই। সো এটা আপনি যদি ওইভাবে চিন্তা করেন যে কানাডা যে আমাদের মাইগ্রেশন টা করতেছি, তো এটা কি আমার অ্যাডাপ্টিবিলিটি টা আমার কিভাবে হবে? আমি কি ওই জায়গাটাকে ভালো লাগবে কিনা? সেটার একটা বড় কিন্তু একটা কজ হচ্ছে যে আপনার মানে যে কালচারটা রয়েছে, সেই কালচারের ব্যাকগ্রাউন্ড এর লোকজনের এখানে বসবাসটা অনেক বেশি। সো এইটা আপনাকে একটা বাড়তি সুবিধা দিবে। যে কানাডা কেন যে আমি যে বলতেছি যে আমার যে আলোচনা পর্বটি একটু ডিফারেন্ট ভাবে আমি আলোচনা করতে চাই। যাতে আপনার মনের প্রসারতাটাকে আপনি অনেক এ ভাবে আপনি চিন্তা করতে পারেন। এছাড়া কানাডার যে আপনি যে ইকোনমি যদি আমরা বলি যে কানাডার স্ট্রেংথ টা কোথায়?
কানাডার একটা বড় স্ট্রেংথ হচ্ছে কানাডা হচ্ছে ইউএস এর সাথে খুব এ মানে ইউএস এর সাথে জড়িত একটা দেশ। যেটা ইকোনমিক টাইজ টা যদি বলেন, তাদের ইকোনমি বলেন, তাদের সিকিউরিটি বলেন, তাদের ডিফেন্স টাইজ টা বলেন। এটা ইউএস এর পলিসির সাথে কানাডা পলিসি খুব ওতপ্রোতভাবে জড়িত। যার ফলে যে আপনি কানাডিয়ান পাসপোর্ট হচ্ছেন, সেটার মাধ্যমে আপনি ইউএসএ তে ভ্রমণ করছেন, আসতেছেন। এটা আপনার জন্য অনেক ইজি। আপনি ব্যবসা-বাণিজ্য করতেছেন, এটা আপনার একটা এক্সট্রা অ্যাডভান্টেজ তুলে ধরবে। এবং ইউএসএ আপনি জানেন যে ওয়ার্ল্ড এর মধ্যে লার্জেস্ট ইকোনমি হচ্ছে ইউএসএ। সো এবং কানাডিয়ান যে যতগুলো কোম্পানিগুলো গড়ে উঠেছে এবং এগুলা মেক্সিমামই হচ্ছে ইউএস এর কোম্পানি। সো এটার আপনি একটা বাড়তি ই জিনিস দিবে যে কানাডিয়ান এক্সপেরিয়েন্স টাকে আপনি ধরেন ইউএসএ এক্সপেরিয়েন্স হিসাবে তখন কাজে লাগাতে পারবেন। সো এটা হচ্ছে কানাডার একটা অপরচুনিটির জন্য একটা বড় জিনিস। এছাড়া রয়েছে কানাডার আজকে যদি আমরা একটা খুব ভালো করে চিন্তা করি যে আপনি যদি অ্যা অ্যা এডুকেশন কথা আমি যদি আপনাদেরকে বলি এ এবং তার সাথে আপনাদের হেলথ সিস্টেমটা, এটা কিন্তু আপনার ওয়ার্লড ওয়াইজ খুব হাইলি রিকগনাইজড। সো আপনি যদি একটা আ মানে তথ্যের মাধ্যমে আমি যদি আপনাদেরকে বলি যে কানাডিয়ান যদি এডুকেশন সিস্টেমটা আমরা চিন্তা করেন, যেমন মোস্ট অফ দেম প্যারেন্টস চিন্তা করে যে আমি যদি কানাডা মাইগ্রেট হই আমাদের এ সন্তানদের কি হবে? তারা যারা অনেকে ইউনিভার্সিটিতে পড়ছেন। যে হ্যাঁ, আপনি যদি মাইগ্রেট হন অ্যাজ এ পিআর হিসাবে আপনি যেটা আপনার অপরচুনিটি হবে আপনার সন্তানরা সেখানে লোকাল টিউশন ফিস অনুযায়ী আপনারা পড়াশোনা করতে পারবেন। এবং কানাডিয়ান যেহেতু আমেরিকার সাথেই কানাডা সংশ্লিষ্ট রয়েছে, কানাডার কারিকুলাম গুলো মোস্ট লাইকলি ইউএস এর কারিকুলাম এর সাথেই এ এ মেইনটেইন করে চলে। এবং এই হিসাবে যদি আপনি কানাডিয়ান ইউনিভার্সিটি গুলো দেখেন, আমরা যদি টপ 100 ওয়ার্ল্ড ওয়াইজ আ যে র‍্যাংকিং দেখি ইউনিভার্সিটি এবং বিভিন্ন র‍্যাংকিং ক্যাটেগরিতে যেমন কিউএস র‍্যাংকিং ক্যাটেগরি আছে, টপ আ অ্যা ইউনিভার্সিটি র‍্যাংকিং ক্যাটেগরি আছে। এছাড়া আরো অনেক ক্যাটেগরি রয়েছে। সেই ক্যাটেগরি অনুযায়ী আমরা যদি কানাডার আর ইউনিভার্সিটি গুলো দেখি, বিভিন্ন ক্যাটেগরি অনুযায়ী প্রায় 33 কানাডিয়ান ইউনিভার্সিটি এ হচ্ছে আপনার টপ 100 ওয়ার্লড ওয়াইড রিকগনাইজড টপ 100 ইউনিভার্সিটির মধ্যে আছে। সো এটা আপনি বুঝতেই পারছেন যে তাদের এডুকেশন আ সিস্টেমটা কত স্ট্রং। এবং এটা আমি আমার আগের ভিডিওতে আমি আ মানে এক্সপ্লেনেশন করেছি যে কানাডিয়ান এডুকেশন নিয়ে কেন আমি যখন কথা বলতে চেয়েছি। তো আপনারা যদি আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখেন তাহলে হয়তোবা আপনারা এই ব্যাপারে জানতে পারবেন। এছাড়া আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে হেলথ সিস্টেমটা নিয়ে। হ্যাঁ, হেলথ সিস্টেম নিয়ে অনেক ধরনের ধরেন তর্ক-বিতর্ক রয়েছে। কারণ আমি আগে বলেছি আপনি কোন পারফেক্ট দেশ বলে আপনি কোন জায়গায় পাবেন না। সব দেশের মধ্যে এই আপনার প্রনস অ্যান্ড কনস রয়েছে। বাট আপনি যদি মোটা দাগে চিন্তা করেন, কানাডার হেলথ সিস্টেম প্রাইমারি হেলথ সিস্টেম বলেন, সেকেন্ডারি হেলথ সিস্টেম, টারশিয়ারি হেলথ সিস্টেম বলেন, বেশ উন্নত। এবং যদি বাংলাদেশের টার্মস এর কথা চিন্তা করেন তাহলে এটা অনেক গুণ এগিয়ে রয়েছে। এবং এটার একটা বড় জিনিস আমি যদি আপনাকে বলি যে কি পরিমাণ টাকা তারা হেলথ সিস্টেমে ব্যয় করে। $380 বিলিয়ন প্রত্যেক বছর কানাডা হেলথ সিস্টেমে ব্যবহার হয়ে থাকে। যেটা হচ্ছে 12% কানাডার জিডিপি। তো এটা খুব কম দেশই আছে। এই পরিমাণ বাজেট, এই পরিমাণ জিডিপির অংশ তারা হেলথ সিস্টেমে ব্যয় করতে পারে। সো এটা কানাডিয়ানদের জন্য একটা বড় অ এ মানে একটা আমি বলব ব্লেসড যেটার মাধ্যমে তাদের এই যে হেলথ সিস্টেমটাকে তারা এত সুন্দরভাবে তাদের জনগণকে সেবা দিয়ে যাচ্ছে। এটার এর আর্থিক সক্ষমতা এবং এই যে তাদের সিস্টেম গুলো চালানোর জন্য যে পরিমাণ বাজেট এটা একমাত্র কানাডিয়ান মতো কান্ট্রিরই পক্ষে সামর্থ্য রয়েছে এবং খুব কম উন্নত দেশের পক্ষেই সামর্থ্য রয়েছে যে এই পরিমাণ টাকা তারা হেলথ সিস্টেমে ব্যয় করে থাকতে পারে। তাহলে আমরা যদি একটু ভিন্নভাবে চিন্তা করি যে আর কি বেনিফিট রয়েছে যেটার জন্য আমি চিন্তা করব যে কানাডাতে আসার জন্য। আমরা কথা বললাম এডুকেশন নিয়ে, হেলথ সিস্টেম নিয়ে, বিভিন্ন ন্যাচারাল রিসোর্সেস নিয়ে, ইউএস এর সাথে এই যে টাইস এগুলো নিয়ে, অপরচুনিটি নিয়ে, এগুলো নিয়ে আমরা দেখতে পারি যে এগুলো দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী যে জিনিসগুলো সাথে কানাডার একটা বড় যে অ্যাসেট সেটা হচ্ছে কানাডার সোশ্যাল বেনিফিট সিস্টেম।
এবং সেই সোশ্যাল বেনিফিট সিস্টেমের মধ্যে আমরা কি পাচ্ছি? এই যে কানাডায় যে আপনি মাইগ্রেট করবেন, কেন মাইগ্রেট করবেন? এটার একটা বড় জিনিস হচ্ছে আমরা যে আমাদের দেশে আপনারা জানেন যে কোনো পাবলিক ইউনিভার্সাল কোনো পেনশন পলিসি নেই। কিছু গভর্নমেন্ট লোকজনের পেনশন রয়েছে, প্রাইভেট সেক্টর পেনশন আপনি নিজের ভাবে যদি আপনি জমিয়ে এভাবে চলতে পারেন, সেটার মাধ্যমে আপনার রিটায়ারমেন্ট লাইফটাকে আপনাকে চলতে হবে। তা কানাডায় যেটা আমরা বলি কানাডিয়ান পেনশন প্ল্যান যেটা আপনারা অনেকভাবে বুঝতে পারবে ইউনিভার্সাল পেনশন প্ল্যান। নো ম্যাটার আপনি কোন জবটা করছেন, কানাডার ইররেসপেক্টিভ অফ নাম্বার অফ ইয়ার্স অনুযায়ী আপনার সেই একটা আ ইউনিভার্সাল পেনশন প্ল্যান সমস্ত সিটিজেনের জন্য রয়েছে। এটা একটা বড় দিক। এছাড়া রয়েছে কানাডার ধরেন এমপ্লয়মেন্ট ইন্সুরেন্স যেটা আপনার যদি চাকরি যদি আপনি লুজ করেন তাহলে আপনি ১ বছরের মতো অ্যা গভর্নমেন্ট থেকে একটা বেনিফিট পাবেন যেটার মাধ্যমে আপনি ধরেন এই চাকরি খোঁজার ব্যাপারে এবং আপনি চলার ব্যাপারে আপনাকে একটা হেল্প করবে। সেটাকে আমরা বলছি এমপ্লয়মেন্ট ইন্সুরেন্স। এছাড়া রয়েছে আপনি যদি ধরেন কোনো কারণে ডিসেবল হয়ে যান, সেটার জন্য আপনার ডিসেবিলিটি বেনিফিট এর মাধ্যমে আপনাকে অ্যা এ ধরেন এ দীর্ঘদিন ধরে আপনি বেঁচে থাকা পর্যন্ত সে গভর্নমেন্ট একটা আপনাকে সাপোর্ট করবে যেটার মাধ্যমে আপনি একটা মোটামুটিভাবে আপনি একটা লাইফ চালিয়ে নিতে পারবেন সেটা। তো এগুলো কোনটাই হচ্ছে লাক্সারি না। কিন্তু এগুলো হচ্ছে আপনাকে বেঁচে থাকার জন্য আপনার যেই পরিমাণ টাকা লাগে সেই পরিমাণ জিনিসগুলো হচ্ছে গভর্নমেন্ট দিয়ে থাকে। এছাড়া রয়েছে আপনার চাইল্ড বেনিফিট যদি আপনার কোন প্যারেন্টস এর যে বাচ্চা হয়, যে সন্তান-সন্তানি হয় সেটার ক্ষেত্রে তাদেরকে যে ট্যাক্স পেয়ার যারা আছেন তাদের থেকে সেই কন্ট্রিবিউশনটা আসে এবং সেখান থেকে তারা প্রত্যেক চাইল্ড এর জন্য একটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত গভর্নমেন্ট আ টাকা দিয়ে দেয়া থাকে। এই টাকাটা আসলে নির্ভর করে হচ্ছে আপনার ইনকাম রেশিও অনুযায়ী। যাদের ইনকাম বেশি তাদের টাকাটা অনেক কম এবং যাদের ইনকাম আ কম তাদের টাকাটা বেশি। সো এভাবে করে একটা সোশ্যাল যে ভারসাম্যটা সেই জিনিসটাকে আপনি বে এই কানাডাতে দেখতে পারবেন এবং এইজন্যই অনেকে বলে যে, এই যে আমরা আমরা মুসলিম কান্ট্রি হিসাবে আমরা যেখানে ইসলাম দেখেনি, অমুসলিম কান্ট্রিতে এসে সেখানে ইসলামের প্রয়োগটা দেওয়া হচ্ছে। এবং এটাই হচ্ছে কানাডার একটা ওয়ান অফ দ্যা এক্সাম্পল যেখানে আপনি যারা হায়ার যে ইনকাম রেশিও রয়েছে সেখান থেকে আপনার বেশি ট্যাক্স অ্যা পে করতে হচ্ছে যাদের কম টাকা রয়েছে বা কম ইনকাম রেশিও রয়েছে, তাদেরকে সেখান থেকে তাদের সেই টাকাটাকে তারা অ্যাডজাস্ট করছে। এর মধ্যে একটা সামাজিক যে ভারসাম্যটা, যেটা আমাদের ইসলামে বলা হয়েছে, সেখানে আমাদের এই জিনিসগুলো আমরা প্রয়োগ আমরা কানাডাতেই দেখতে পাই। এছাড়া রয়েছে যে মাতৃকালীন যে ছুটিটা, ম্যাটারনিটি লিভ, এটা আমি মনে করি আমার জানা মতে কানাডা হচ্ছে অ্যা ভেরি ফিউ অফ কান্ট্রি কিছু স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি ছাড়া 18 মান্থস আপনাকে ম্যাটারনিটি লিভ দিয়ে থাকে এবং সেটা হচ্ছে উইথ পেমেন্ট এ। সেটা গভর্নমেন্ট থেকে একটা সাবসিডাইজড হিসাবে আপনাকে সেই আপনার ইনকামের একটা অংশ আপনাকে দিয়ে থাকবে হচ্ছে এই ম্যাটারনিটি লিভ দিয়ে। এছাড়া রয়েছে আপনাদের যদি যারা ধরেন প্যারেন্টসরা আ একটু লো ইনকাম রয়েছে এবং তারা কাজের মধ্যে রয়েছে তাদের জন্য যে ডে কেয়ারে যে সাবসিডি যেখানে আপনার বাচ্চাকে রাখবেন, সেখানে ধরেন গভর্নমেন্ট থেকে একটা সাবসিডি দিয়ে থাকে। সো এই মাধ্যমে যেটা আমি মূলত এছাড়া আরো অনেক ধরনের বেনিফিট রয়েছে। তো আমি অত বেনিফিটের মধ্যে এ আজকে যেই আলোচনা পর্বতে যাওয়া সম্ভব নয়। তা আমি মূলত যে বাংলাদেশীরা যে জায়গাগুলোর কথা চিন্তা করে যে আমি ওখানে গেলে আমার কি ধরনের সামাজিক নিরাপত্তাগুলো আমি পাবো। তো সেই বিষয়ে আমি একটা ইনসাইট দিলাম আপনাদের। তো এখানে মূলত হচ্ছে আপনার যদি ইনকাম হাই হয় তাহলে বেনিফিট গুলো কম হবে। ইনকাম যদি লো হয় তাহলে সেই আপনার যে হাই ইনকাম এর যেই ট্যাক্স আছে সেখান থেকে তারা অ্যাডজাস্ট করে একটা ব্যালেন্স অবস্থা রাখে। যেটা আপনার সামাজিক নিরাপত্তাটাকে আপনার সোসাইটিটাকে সুন্দরভাবে চলা, ভেদাভেদটাকে এই যে উঁচু-নিচুর যে একটা বড় পার্থক্যটা, সেটাকে কমিয়ে নেওয়ার জন্য এটা কানাডার যে সোশ্যাল সিস্টেম এটা একটা বড় উদাহরণ। এবং সবচেয়ে যে আমি পরিশেষে আমি যেটা বলব, যেটা আ আমি মনে করি অনেকেই এটা চিন্তা করেন না। কানাডা হচ্ছে এমন একটা দেশ যেটা আপনি যে রুল অফ ল ইনডেক্স এর কথা চিন্তা করেন। সো কানাডা এখন হচ্ছে ওয়ার্ল্ড এর মধ্যে যদি ১৪২ কান্ট্রির যে র‍্যাংকিংটা করা হয়েছে, সেখানে এখন পর্যন্ত তাদের যেই 2021 এর যেই হিসাব রেকর্ড রয়েছে, সেখানে কানাডা হচ্ছে 12
এবং এই র‍্যাংকিং রেকর্ডটা ইভেন ইউএসএ বলেন, ব্রিটেন বলেন, অস্ট্রেলিয়া বলেন, এই যে রুল অফ ল ইন্ডেক্সের চেয়েও কানাডা কিন্তু অনেক হায়ার লেভেলে। সো দ্যাট ইজ রিয়েলি এফেক্টিভ। একটা দেশের যে ইনভেস্টমেন্ট, একটা দেশের যেই এই নাগরিকের যে নিরাপত্তাটা, এই জিনিসটা একটা বড় অবদান রাখে হচ্ছে রুল অফ ল। এবং আপনারা দেখবেন আমরা যদি বিভিন্ন কথোপকথনের মাধ্যমে যদি আমরা জিনিসটা দেখি, যেখানে আমাদের পাকিস্তানের সাবেক যে প্রাইম মিনিস্টার ছিলেন ইমরান খান, উনি বারবার একটা কথা বলেছেন যে যতই কোনো কান্ট্রিতে রিসোর্স থাকুক না কেন, যদি রুল অফ ল যদি না থাকে, রুল অফ ল এর ইন্ডেক্সটা যদি ভালো না থাকে, তাহলে সেখানে আপনি কখনো কান্ট্রির ইকোনমিক যেই সাস্টেইনেবিলিটি সেটা গড়ে উঠবে না। কারণ আপনি যখন নিরাপত্তাটা আপনি যখন ফিল করবেন না, তখন আপনি ওই জায়গাটায় আপনি কখনো ইনভেস্টমেন্ট করতে যাবেন না। যেটা বাংলাদেশের মতো কান্ট্রিতে একটা বড় সমস্যা। বাংলাদেশে আজকে ধরেন আপনার সত্যিকারের কথা বলতে আমরা IMF এর পিছে দৌড়াচ্ছি, বিভিন্ন ওয়ার্ল্ড ব্যাংকের পিছনে দৌড়াচ্ছি। কিন্তু বড় হচ্ছে বাংলাদেশে যদি রুল অফ ল টাকে ঠিকভাবে প্রতিষ্ঠিত করা যায়, প্রবাসীরাই বাংলাদেশকে গড়ে তুলতে পারবে। এখানে এখন প্রচুর প্রবাসী রয়েছে যারা বাংলাদেশে ইনভেস্ট করার জন্য মুখিয়ে আছে। কিন্তু সমস্যা হচ্ছে যে এই রুল অফ ল এর যে ইন্ডেক্সটা, তাদের যে মানির যে গ্যারান্টিটা, এটা যখন আপনি নিরাপত্তা দিতে পারবেন না, তখন সবাই পিছিয়ে চলে আসে। সো দিস ইজ a ভেরি বড় ইন্ডিকেটর। এবং এটা আমাদের প্রফেট আমাদেরকে মদিনা রিয়াসাতেও একটা বড় জিনিস আমাদের বলে গেছে যে এই যে রুল অফ ল, যেই কান্ট্রি রুল অফ ল মানে যত সামনের দিকে যত বেটার, সেই কান্ট্রির জীবন মান অবস্থা, নাগরিকের জীবন মান অবস্থা তত ভালো। এই জন্য ডেনমার্কের রুল অফ ল হচ্ছে নাম্বার 1। এবং আপনি যদি ভালো করে দেখেন, ডেনমার্কের যে এই কান্ট্রির যে তাদের যে নাগরিকের যে জীবন মান অনেক অনেক উপর মানে। সো এই জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট, রুল অফ ল। যদি আপনার রুল অফ ল যত ভালো হবে, আপনার যে কান্ট্রির যে সিকিউরিটিটা, নাগরিকদের যে ইনভেস্টমেন্টের যে সিকিউরিটি, আমি যে সিকিউরিটি সেখানে আস্থা অর্জন করে, এর মাধ্যমে একটা কান্ট্রি ইকোনমি অনেক দূর এগিয়ে যেতে পারে। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। সো কানাডার যদি এদিক দিয়ে চিন্তা করি, কানাডার এখন পজিশন হচ্ছে ওয়ার্ল্ডের 142টা দেশের যে সমীক্ষা করা হয়েছে, সেখানে কানাডার এখন অবস্থা উপরের দিকে 12। সো দিস ইজ এ ভেরি পজিটিভ ইন্ডিকেটর যে আপনি যে চিন্তা করতেছেন, আপনি যে মাইগ্রেশন করার, আপনি চিন্তা করতেছেন আপনি ইনভেস্টমেন্ট করার, সেটার একটা বড় আপনার নিরাপত্তা তৈরি করে এদের রুল অফ ল ইন্ডেক্স দিয়ে। তো এখন আমি মূলত এই যে কানাডার যে বিভিন্ন বিষয় নিয়ে যে আমি কথা বললাম, যে বিভিন্ন কানাডার কি জিনিসের কথা চিন্তা করে আপনি ডিসাইড করবেন যে কানাডা যে একটা জন্য আমার মাইগ্রেশনের জন্য একটা ভালো দিক। সো আমার মনে করি যে এই আলোচনার মাধ্যমে কিছুটা হলেও আপনাদের চিন্তার প্রসারিত করবে যে কিছুটা জিনিস আছে আপনার শর্ট টার্ম, কিছুটা জিনিস আছে আপনার লং টার্ম এর কথা। তো এখন আমি যদি একটু আমার আলোচনাটাকে একটু অন্যভাবে চিন্তা করি যে কাদের জন্য কানাডাটা আসলে খুব ভালো হবে। যদি প্রথমে চিন্তা করি যাদের বয়স কম, এটা আমি সবসময় বলি, যত কম বয়সে যদি আপনি কানাডায় আসবেন, আপনার সুবিধাটা আপনি তত বেশি পাবেন। কারণ আপনার অ্যাডাপ্টিবিলিটি আপনার অনেক ইজি হবে। এইজন্য আমি প্রথম সারিতে আমি বলব যারা স্টুডেন্ট ভাই-বোনরা রয়েছেন, তারা যদি সঠিকভাবে যেটা আমি আমার আলোচনা পর্বে বলেছি, যদি মার্কেট ওরিয়েন্টেড সাবজেক্টের উপর পড়ে আন্ডার গ্র্যাজুয়েট হোক, পোস্ট গ্র্যাজুয়েট হোক, পিএইচডি হোক, সেই জিনিস পড়ে যদি এই কানাডাতে আসতে পারেন, তাহলে আপনাদের পড়াটা যদি সুন্দরভাবে কমপ্লিট করতে পারেন, তো কানাডা ইজ দ্য ভেরি গুড প্লেস, যেখানে আপনারা খুব সহজেই আপনাদের চাকরিটা পেয়ে আপনি পিআর হিসাবে আপনি কানাডাতে বসবাস করতে পারবেন। সো দিস ইজ ওয়ান ক্রাইটেরিয়া। সেকেন্ড আমি যেটা বলব, এটা আমি মূলত যেই কথাটা বলছি সেটা হচ্ছে এভারেজ এবং অ্যাবভ এভারেজ স্টুডেন্টদের জন্য। কিন্তু যারা ধরেন খুব মেরিটোরিয়াস স্টুডেন্ট, তাদের জন্য কানাডার অপরচুনিটি কিন্তু অনেক বেশি। কারণ যেহেতু যারা মেরিটোরি স্টুডেন্ট এবং তারা যদি আউট অফ দ্য বক্স এর কথা চিন্তা করে, তাদের স্কিলটাকে অন্যভাবে চিন্তা করে, তাহলে কানাডাতে তাদের যে ধরেন বিভিন্ন ধরনের রিসার্চ ওরিয়েন্টেড কাজগুলোকে, তারা যে ফান্ডিং লাইনে যে তাদের যে অপরচুনিটি গুলাকে তারা কানাডাতে যে পরিমাণ ভাবে তারা কাজে লাগাতে পারবে, এটা বাংলাদেশের মতো কান্ট্রিতে কাজে লাগানোটা কঠিন। সো দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাসপেক্ট। আপনি যদি খুব মেরিটোরিয়াস হয়ে যান, খুব ইনোভেটিভ হয়ে থাকেন,
তা কানাডার আপনার কিছু পড়াশোনার মাধ্যমে আপনার স্কিলকে আপনি খুব সহজভাবে, ডাইনামিক ভাবে আপনি কাজে লাগাতে পারবেন এবং এছাড়াও রয়েছে আপনার জন্য একটা বাড়তি সুবিধা যেহেতু আপনার এর এই মেরিটের একটা বড় অ জায়গাটা আপনি করে নিতে পারবেন হচ্ছে ইউএস এর জায়গা। সো দিস ইস ওয়ান অফ দ্যা স্টেপ যেখানে আপনার ফুট স্টেপটা রেখে আপনি ধরেন ইউএস এর দিকেও আপনি মুভ করতে পারবেন। সো এটা হচ্ছে আমার যারা খুব মেরিটোরিয়াস স্টুডেন্ট, যাদের অনেক ইনোভেশন, অনেক ধরেন আ আউট অফ দ্য বক্স এর কথা চিন্তা করতে পারে বা ক্রিয়েটিভিটি কথা চিন্তা করতে পারে, তাদের জন্য এই কানাডার একটা অপরচুনিটি তারা কাজে লাগাতে পারে। এছাড়া রয়েছে ধরেন আপনি যদি চিন্তা করেন যে হ্যাঁ, আমার একটু মোটামুটি মিড এজ এ আসছি, আমার ছেলেমেয়েরা এখানে আছে তাহলে তাদের কি ভবিষ্যৎ? তাদের ভবিষ্যৎ কিন্তু অনেক ভালো। কারণ আপনার বাংলাদেশে যদি আপনার ছেলেমেয়েকে যদি এ যেভাবে আপনি বড় করেন না কেন, কানাডাকে যদি আপনি সঠিকভাবে আপনার ছেলেমেয়েকে বড় করতে পারেন, তাদের অপরচুনিটি কিন্তু অনেক, অনেক বেশি। কারণ এখানে একজন ক্রিয়েটিভিটি ছেলে বা মেয়ে বা যারা ধরেন ভালো করতেছে, স্পেশালি আমরা যদি দেখি 2nd জেনারেশন এর যে এখন যে বিভিন্ন ধরনের অ্যা কানাডার যে ভালো, ভালো জায়গা, যে জায়গাগুলো আমরা বলি যদি অ্যা ডক্টর বলি, ইঞ্জিনিয়ার বলি, বিভিন্ন জায়গায় কিন্তু 2nd জেনারেশন ছেলেমেয়েরা খুব এশিয়ান যে ছেলেমেয়েরা তারা খুব ভালো, ভালো জায়গায় পজিশনে পৌঁছে যাচ্ছে। এবং কানাডাতে যদি গ্লোবাল ভাবে আপনার ছেলেমেয়েকে তৈরি করতে চান, সো এটারও একটা অপরচুনিটি কিন্তু আপনার বাংলাদেশের চেয়ে অনেক বেশি। যেমন এটার আমি একটা এক্সাম্পল সঠিক দিয়ে বলব, যেটা হচ্ছে আপনার বাংলাদেশে এখন যে খুব ইয়ং যে মেয়েটি কাজ করতেছে আ ইউএন এর হিসাবে সেটা হচ্ছে আমাদের ফাতিহা আয়াত। সো ফাতিহা আয়াত কিন্তু গড়ে উঠেছে কিন্তু ইউএসএ তে। তার যে কানেকশন, তার যে নেটওয়ার্কিং, হ্যাঁ, তার বাবা-মা তার পিছনে প্রচুর শ্রম দিয়েছে এবং তাকে গড়ে ওঠার ব্যাপারে সাহায্য করেছে। কিন্তু যে কানেক্টিভিটিটা তৈরি হয়েছে কিন্তু ইউএস তে। ঠিক সেইভাবে যদি আপনি চিন্তা করেন, আপনার ছেলে-মেয়েকে আপনি ওইভাবে গড়ে তুলবেন, তাহলে কিন্তু কানাডা ইস এ ভেরি গুড অপরচুনিটি আপনাকে তৈরি করবে। আ যেটা আপনার বাংলাদেশে করাটা একটু কঠিন। সো এই হিসাবে আপনি চিন্তা করতে পারেন। এছাড়া আমি যদি বলি যে কানাডা যেহেতু একটা রুল অফ ল বেসড কান্ট্রি তে এবং সেটা আপনার পরিশ্রমকে ভ্যালু দেয়। যারা ধরেন বাংলাদেশে এখানে যারা মাইগ্রেশন করেছে মেক্সিমামই ধরেন মিডল ক্লাস ফ্যামিলি, পর শিক্ষিত ফ্যামিলি যারাই এখানে কানাডাতে এসেছেন। তারা যদি একটু পরিশ্রম করতে পারে, তাহলে কিন্তু এই পরিশ্রমের মাধ্যমে অ্যা irrespective of তাদের ইকোনমিক সিচুয়েশনটা চেঞ্জ করে দিতে পারে এবং ধরেন তারা একটা ভ্যালুয়েবল পরিবারে যে বাংলাদেশের যে পরিবারে, সেখানেও তারা কন্ট্রিবিউট করতে পারে। একটা যদি এক্সাম্পল দিই যে, ফর এক্সাম্পল যে কানাডায় যদি ধরলাম আপনি ১ম সারির কোনো জব পাননি। বাট আপনি ধরেন যেকোনো জব করলেও আপনি $২,০০০ থেকে $২,৫০০ ইনকাম করতে পারবেন। হয়তোবা এই টাকা দিয়ে আপনার কানাডার জীবন মানটা খুব ভালো হবে না। কিন্তু আপনি যদি $৫০০ ও যদি দেশে স্পেন্ড করতে পারেন, তাহলে ধরেন এখনকার যেই মানটা আছে, টাকার মান, সেখানে ধরেন ৳৫০,০০০ আপনি প্রত্যেক মাসে আপনি দেশে একটা কন্ট্রিবিউট করতে পারবেন। এটা কিন্তু দেশে থেকে আপনার কন্ট্রিবিউশন করাটা একটা মিডল ক্লাস ফ্যামিলি ছ ছেলের বা মেয়ের পক্ষে সম্ভব না। তো এইভাবে যদি আপনি চিন্তা করেন তো কানাডা ইস ওয়ান অফ দ্যা গুড প্লেস যেখানে আপনার মানির ভ্যালুটা অনেক বেশি। যেটার মাধ্যমে আপনি অন্যভাবে আপনি ইনডাইরেক্টলি ভাবে পরিবারকে অ্যা এ এ হেল্প করতে পারেন। এবং এই হিসাবে আমি বলব যদি আপনার সুযোগ থাকে আপনি চলে আসতে পারেন। এটা নিয়ে কোনো কথা নেই। আমাদের বাংলাদেশীদের মধ্যে একটা নেগেটিভিটি যে না বাংলাদেশে আমি আসবো অন্য কেউ আসবে না। ইট ইস নট লাইক দ্যাট। আপনার যদি সুযোগ থাকে অ্যা সেই হিসাবে যদি আপনার লিগ্যাল ভাবে আসার যে সুযোগ থাকে সেটা বললে আমি মনে করব যে যদি বাংলাদেশের যারা মিডল ক্লাস ফ্যামিলি, যারা বাংলাদেশে উঠে আসাটা কঠিন, কানাডাতে আপনার অপরচুনিটি তো অনেক বেশি। সো দিস অ্যা এ ইস এ ভেরি ইম্পোর্টেন্ট থিং ফর কানাডা। এছাড়া আমি যদি বলব যারা বিজনেসম্যান, ইয়ং বিজনেসম্যান তাদের জন্য এখানে এন্টারপ্রেনিউরশিপ গুলো অনেক বেটার এবং যেটা তাদের জন্য একটা বড় গ্লোবালি হেল্প করবে যে সেটা হচ্ছে কানাডিয়ান পাসপোর্ট। কানাডিয়ান পাসপোর্টের মাধ্যমে আপনি থ্রু আউট দ্যা ওয়ার্ল্ড এ কোন ভিসা না নিয়ে আপনি মোস্ট অফ দ্যা কান্ট্রি তে আপনি যেতে পারবেন। তো এটা আপনার বিজনেস ডাইমেনশন টাকে অনেক বড় ভূমিকা পালন করবে। সো এটা আমি মনে করি যে যারা ধরেন চিন্তা করছেন ইয়ং এন্টারপ্রেনিউরশিপ, ইয়ং বিজনেস ম্যান তারা যদি এখানে কিছুদিন কষ্ট করে থেকে
অ্যা ইনভেস্টমেন্ট করে তারা যদি কানাডিয়ান পাসপোর্ট নিতে পারে এবং তারপর তাদের বিজনেসটাকে মোর গ্লোবালি ডাইমেনশন করতে চান। সো দিস ইস ওয়ান অফ দ্য ভেরি গুড অপরচুনিটি বিকজ অফ কানাডিয়ান পাসপোর্ট। কানাডিয়ান পাসপোর্টের মাধ্যমে আপনি অনেকভাবে আপনাদের এই যে ট্রাভেলটা যে বাংলাদেশে থাকলে আপনি যত বিজনেসম্যান হন সেখানে আপনাকে আবার বিভিন্ন অ যেই ধরেন এম্বাসি রয়েছে সেখানে যেয়ে আপনাকে অ্যা টোটাল প্রসিডিউর ফলো করে আপনাকে অ্যা ট্রাভেল যেতে হবে। সেই জায়গাটা কানাডার আপনি এজ এ কানাডিয়ান হওয়ার ফলে আপনার ট্রাভেলটা যে এই যে ঝামেলাগুলো এটা আপনার অনেক ইজি। জাস্ট আপনার পোর্ট এন্ট্রি নিয়ে আপনি চলে যেতে পারবেন। সো দিস ইস ওয়ান অফ দ্য গ্রেট অপরচুনিটি ফর ইয়ং এন্টারপ্রেনিউরশিপ। কিন্তু যারা ধরেন বয়স হয়ে গেছে আমি তাদেরকে ব্যাপারে খুব একটা বেশি এ এ অ্যা যেটা আমার কথা হচ্ছে খুব বেশি আমি মত দিব না। এইজন্যই কারণ হচ্ছে এখানে একটা সেটেল করতে আপনার একটা সময় লাগবে। বাট ইফ ইউ আর ইয়ং এনাফ ডাইমেনশন আপনার সেই সক্ষমতা থাকে আপনি হয়তোবা কানাডা ইস এ ভেরি গুড অপশনস ফর ইউ। এছাড়া রয়েছে আমি যদি একটু ডিফারেন্ট ভাবে আমি চিন্তা করব যারা ধরেন বাংলাদেশে ভালো প্রফেশনাল এবং আ সামাজিকভাবে তাদের একটা সমস্যার মধ্যে রয়েছে। যেমন অনেকে ধরেন সিঙ্গেল, অনেকে ধরেন ডিভোর্স হয়ে গেছে। অ্যা অনেকে ধরেন LGBTQ লাইনে তাদের যে কথা রয়েছে, অনেকে ব্লগার আ এবং এবং অনেকের হয়তোবা ডিসেবল কিছু সমস্যা রয়েছে। তাদের যদি সুযোগ থাকে তো কানাডা ইস এ ভেরি গুড প্লেস। কারণ বাংলাদেশের যে সমস্যাটা সেটা হচ্ছে ধরেন বাংলাদেশের সোসাইটিতে যে আমাদের যেই প্রবলেমটা সেটা হচ্ছে আপনার যেখানেই একটা দুর্বলতা রয়েছে সেখানেই আপনাকে সবাই আপনার যেই দুর্বলতা নিয়েই কথাটা বলবে। তো কানাডিয়ান সোসাইটিতে এই জিনিসটা আসলে খুব কম। আপনি আপনার মতো থাকবেন, আপনার মতো চলবেন। তো আপনার যেই যে সমস্যাটা রয়েছে এই যে সোসাইটিতে যে আপনার যে একটা যে প্রবলেম এর মধ্যে রয়েছেন সেই জিনিসগুলোতে আমার মনে হয় যে কানাডা ইস ওয়ান অফ দ্য গুড প্লেস যেটা নিয়ে আপনাকে আল্টিমেটলি আপনার প্রাইভেসি নিয়ে আপনার এই ধরনের সমস্যা নিয়ে সাধারণত আপনাকে কোনো আ আপনার কর্মক্ষেত্রে বলেন বা কর্মক্ষেত্রের বাইরে বলেন এটা নিয়ে আপনার তেমন কোনো সমস্যা পড়বে না। কারণ কেউ কারো পার্সোনাল জিনিস নিয়ে কথা বলে না। কিন্তু বাংলাদেশ সোসাইটি হয়তোবা তারা আপনাকে হেল্পই করতে চায়। কিন্তু যেহেতু আমাদের প্রাইভেসি নিয়ে, পার্সোনাল লাইফ নিয়ে আমাদের সেইভাবে আমাদের অ্যা টোটাল যে মন মানসিকতা বা আমাদের সেই যেটা কোচিং বলি আমরা বা আমাদের যেই চিন্তাধারাটা ওইভাবে গড়ে ওঠে নাই। তো আল্টিমেটলি দেখা যাচ্ছে আপনাকে হেল্প করতে গেলেও বা আপনার যেই দুর্বল জায়গাটা রয়েছে সেটা নিয়ে কথা বলতে গেলেও হয়তোবা দেখা গেছে যে অন দ্যা আদার হ্যান্ড আপনি সেখানে হার্ট হচ্ছে আপনার জন্য। সো কানাডাতে এটা একটা বড় প্লাস পয়েন্ট যদি ইফ ইউ হ্যাভ দিস কাইন্ড অফ প্রবলেম যারা ধরেন বাংলাদেশে একটু আইসোলেটেড হয়ে আছে তাদের জন্য যদি সুবিধা থাকে লিগ্যাল ভাবে আসার পরিকল্পনা পান, কানাডা ইজ এ গুড প্লেস কারণ আপনি এখানে ফ্রি বার্ড এর মতো আপনি নিজের মতো ভাবে নিজে চলবেন। কেউ কারো সাথে প্রাইভেসি নিয়ে বা পার্সোনাল লাইফ নিয়ে খুব কিছু বলার কেউ নাই। সো দিস ইজ দ্য গুড অপরচুনিটি যদি আপনার এই ধরনের প্রবলেম থাকে কানাডা ইজ দ্য বেস্ট অপশনস ফর ইউ। এছাড়া আপনি যদি এ আরো কিছু থাকে যেমন অনেকেই আছেন, অনেকে আমার সাথে যোগাযোগ করেন। যদিও আমি কোনো ইমিগ্রেন্ট কনসালটেন্ট নই। যে আ অনেকেই ধরেন ইটালিতে থাকেন বা মিডল ইস্টে থাকেন বা জার্মানিতে থাকেন, ইভেন নিউজিল্যান্ডেও থাকেন। তারা ধরেন চিন্তাভাবনা করেন যে কানাডা অপরচুনিটি হিসাবে যদি মাইগ্রেট করতে চান, তাহলে আমি মনে করি যেহেতু তাদের বয়সটা একটু বেশি হলেও যেহেতু তারা ভিন্ন দেশে থাকার একটা অ মানে অভিজ্ঞতা রয়েছে। তো সেই হিসাবে তাদের অ্যাডাপ্টেবিলিটি টা আমি মনে করি ভালো। সেই হিসাবে আপনি যদি সুযোগ থাকে লিগ্যাল ভাবে তাহলে আপনি কানাডাতে মাইগ্রেট করতে পারেন। তো এটা আপনাদের জন্য ভালো হবে। কানাডা আপনাদের এই যেই মিডল ইস্ট বলেন বা ইতালি বলেন বা অন্যান্য দেশে বলেন সেখানের চেয়ে এখানে অপরচুনিটি টা আরো ভালো এবং জীবন মানের অবস্থাটা অনেক বেটার। সো এই হিসাবে আমি মনে করি যে যেহেতু আপনার সুযোগ রয়েছে, যদি ইভেন আপনার এইজটা যদি একটু বেশি হয়, 40 প্লাসও হয়ে থাকে, তারপর আপনি চিন্তা ভাবনা করতে পারেন। কারণ আপনি অ্যাকচুয়ালি যেহেতু ঐসব দেশে থেকে অভ্যাস আছে, সো আপনি অ্যাডাপ্টিবিলিটি টা অনেক ইজি হবে। আপনি বাস্তবতাটা জিনিসটা বুঝতে পারবেন। সো এটা হচ্ছে আমার মূলত সাজেশন যে যারা ধরেন বিভিন্ন
পর্যায়ে কানাডার কথা চিন্তা ভাবনা করছেন, তারা এই এই মূলত এই যারা ব্যাকগ্রাউন্ডে রয়েছেন, তাদেরকে আমি বলব যে কানাডার মাইগ্রেশনটা আপনার জন্য ভালো হবে। তো এখন কাদের জন্য মাইগ্রেশনটা হয়তোবা ভালো হবে না, সেই প্রসঙ্গে যদি আমি বলি, যারা বাংলাদেশে ভালো অবস্থায় রয়েছেন, ধরেন বাংলাদেশে একটা ভালো আপনার বিজনেস রয়েছে বা কোনো শিল্প প্রতিষ্ঠান রয়েছে, বা আপনার বাংলাদেশে একটা ভালো আ ফুটহোল্ড রয়েছে। হ্যাঁ, যেটা আ আমি মনে করি আপনার জন্য বাংলাদেশই একটা বেস্ট প্লেস হবে। কারণ এটার মাধ্যমে আপনি বাংলাদেশে অনেক বেশি কন্ট্রিবিউশন করতে পারবেন এবং আপনার জেনারেশন আপনার এটাকে আরো বেটার, আরো বড় আকারে তৈরি করতে পারবে। তো আমি মনে করি যাদের ধরেন বাংলাদেশে বিজনেস রয়েছেন, ভালো প্রতিষ্ঠিত বা প্রফেশনাল অবস্থায় তাদের ফুটহোল্ডটা অনেক ভালো। অ তাদের জন্য বাংলাদেশটাই ভালো হবে। কারণ এবং যাদের বয়স অনেক হয়ে গেছে, যেমন 40 প্লাস হয়ে গেছে, তাদের জন্য হয়তো কানাডাটা খুব একটা ভালো অপশনস হবে না। সো মূলত আমার এই আলোচনা পর্বটি আমি সাজিয়েছি বিভিন্ন প্রফেশনাল যারা রয়েছেন কানাডায়, তাদের অভিজ্ঞতার উপর কাজ করেই আমি এই কথাগুলো বলছি। এটা আ তাদের সমষ্টিগতভাবে তাদের যে আউটপুটটা সেটাই আমি আপনাদের তুলে ধরছি। তো আশা করি আমার এই আলোচনা পর্বটি আপনাদের যদি ভালো লাগে, প্লিজ শেয়ার করবেন। যাতে আরো অনেকে তাদের চিন্তার প্রসারকে প্রসারিত করে। তাহলে আজকে আমাদের এই আলোচনা পর্বটি এখানে শেষ। হয়তো নতুন কোনো আলোচনা নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব। সো আল্লাহ হাফেজ।